আওয়ামী লীগের আমলে আমি হাতে গুনে কোনোদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে। গাছের পাতাও দেখতাম আওয়ামী লীগ করে, যাকেই জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোনো রকমে মানে টেনে টুনে আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। এখন আপনি বিশ্বাস করেন আমি টয়লেট ক্লিনার থেকে শুরু, মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখি এখন সবাই বিএনপি হয়ে গেছে। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না, কারণ কি জানেন, যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেপা যায় ভাই। সবচাইতে আতঙ্কে আছেন এই 3 জন, একজন হলো সালমান এফ রহমান, আরেকজন হলো আপনার এই আনিসুল হক বা আনিসুর রহমান এবং ইনু। নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওর ভিতরে কি কি থাকছে সেগুলোর সংবাদ শিরোনাম হয়তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং বিজ্ঞ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি নাসির বার্তা ইউটিউব চ্যানেলে। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গোপন কিছু তথ্য, গোপন কিছু খবর জানতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে একটা কথাই বলবো, সেটি হলো প্রতিনিয়ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে আপডেট, গরম সকল প্রকার নিত্য নতুন খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আজকে তারেক রহমান সাহেবের শুভ জন্মদিন তারেক রহমান সাহেব। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। ওনার বয়স হইল বোধ হয় 61। আবার এদিকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের বয়স মনে হয় 67, 67 বা 68 এরকম হবে। এই দুজনের মধ্যে বয়সের তফাৎ 6 কি 7 বছরের হবে, হিসাব করলে 7 বছরের হবে। কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব। আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিকুর রহমান স্যারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র, তাই না? কিন্তু না, কাছাকাছি কিন্তু। আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন? লন্ডনের ওয়েদার, আমি ছিলাম ওইখানে মাত্র 1.5 মাস। হয় 1.5 মাসের মধ্যেই না আমার গায়ের রং একটু ফর্সা হয়ে গেছিল ভাই। আর যখন বাংলাদেশে এসে নামলাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে, অনেক আগের ঘটনা কইতেছি ভাই, চারিদিক মনে হয় কি অন্ধকার। কারণ কি জানেন, লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে, আর এখানে আমি এসে রাত্রে নামছি, সব অন্ধকার মনে হয়। তারপরের দিন তো ভাই আমার চলাফেরার মধ্যে একটা ভাব চলে আসলো। হ্যাঁ, কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে, সরি, কারণ ওই 1.5 মাসে অভ্যাস হয়ে গেছিল। সভ্য দেশ তো, অন্যরকম দেশ, যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম। কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে, সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে। ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন? ওই গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ, এই ধরনের একটা কথা বলছে। মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না, মানে এটার মূল্যায়ন করে নাই, যার জন্য এটা সমালোচনা হয়েছে। আসলে কি এটা উনি এই কথাই বুঝাইতে চাইছে, না কৃষকের উন্নতি চাইছে? কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত, শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই, তাদের বাজেট বাড়াইতে হবে, সেটা কিন্তু হাততালি পাইতো। কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার, মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের পেঁয়াজ আলু। আর গণভোটটা কি? গণভোটটার সাথে তো জড়িত জুলাই গণ অভ্যুত্থান। হ্যাঁ, শহীদদের রক্ত জড়িত। তো ওই রক্তটা যখন না চলে আসে, মানে এটা হচ্ছে এটা বড়, তখনই সমালোচনা হয়। আচ্ছা, সমালোচনা তো উনি হজম করে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, ওনাকে নিয়ে দেখলাম কে জানি একটা কার্টুন আঁকছে, উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে। উনি মাইনা নেয়, যেমন আজকের যে জন্মদিন, উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না। উনি আগেই না করছেন, দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচই এগুলা করতে না করছে। ভালো করছে ভাই, কারণ কি জানেন, এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর কোনো জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না, কারণ কি জানেন, যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেপা যায় ভাই। হ্যাঁ, খেপা যায়, যেমন খেপা গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা, ওনারা খেপা গেছে। আমি একটা জিনিস বুঝি না, যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট, উকিল, আইনের সাথে জড়িত, যেমন পুলিশ, র্যাব, মিলিটারি, ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে, তাই না?
এই যে উকিলরা এসে একটা মামলা করে দিল। কি মামলা জানেন? যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, জন্মদিনের আলোচনা কম, সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে। ওই মামলাটা কি? কোনো এক ভাই ওই আলু পেঁয়াজ নিয়ে, ওই আলু পেঁয়াজের প্রতিবাদ করতে যায় লেখছে 88 কোটি টাকা দিয়া গাড়ি না কিনা, ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাহলে তো সেটারও উন্নতি হয়, মানে ওই গাড়ি কেনার দরকার নাই। এই যে 88 কোটি টাকা বাজেটটা বইলা দিল, এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা ঢুকা দিছে, থানা যায় আবার জিডিটিডিও করছে ভাই, অনেক কিছু করছে, কারণ ওরে খুঁজে বাইর করতে হইব। তো ওরা তো ভাই থানায় ঢুকাইতে হবে, মানে জেলখানায় ঢুকাইতে হবে। তো কারণ তার কত বড় সাহস, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলে। এবং ওই উকিল বলতেছিল প্রেসের সামনে যে 18 কোটি মানুষের নেতা তারেক রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কটূক্তি করার কারণে এই মামলাটা করছে। কি কটূক্তি? ওই যে 88 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে, এইটুকু হজম করতে পারলেন না। যাই হোক, মামলাটা খারিজ হয়ে গেছে ভাই, বুঝছেন? কেন গ্রহণ করবে? যুক্তিটা কি ভাই? আপনি বলেন যুক্তিটা কি? কত মানুষ কত রকম সমালোচনা করতেছে এই যে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, আমাদের চ্যানেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পায়জামার ফিতা নিয়ে প্রতিদিনই তো টানাটানি হয়। গত 1.5 বছর এইসব টক শোতে ওই পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতেছে না? কারো নামে মামলা দিছে, কাউকে হুমকি দিছে, কারো বাসায় গোয়েন্দা পাঠাইছে রাইতে উঠায় আনাবার জন্য। আগে যেটা হইতো একটা স্ট্যাটাস দিলেই তো ভাই, হ্যাঁ, রাত্রেবেলা ধরে নিয়ে চলে যেত, তারপরে ফেরত দিত কি ফেরত দিত না এটা তো আপনারাই জানেন। শত শত আয়না ঘর কেন হয়েছে? কাদের রাখার জন্য? যারা ওই যে সমালোচনা করবে, যারা এসব প্রতিবাদ করবে তাদের জন্য। ওইটা তো প্রতিবাদ ছিল, তাই না? কারণ গণভোটের চেয়ে বেশি মূল্য হইতে পারে কেমনে আলু আর পেঁয়াজ? গণভোটের সঙ্গে তো রক্তের সম্পর্ক ভাই, রক্তের সম্পর্ক এই গণভোটের সঙ্গে, তাই না? সমালোচনা তো করতেই হবে, কেন করবে না? সবাই করার অধিকার আছে, সমালোচনা তো সবাই করতেছে। দেখেন না, এই যে শেখ হাসিনার বিচারটাও তো কেউ কেউ মাইনা নিতেছে না। বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক শোতে বলতেছে না না বিচারটা ঠিক হয় নাই। আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হয়েছে, এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা জায়েজ হয় নাই। আবার অনেকে এসে বলতেছে আমরা ক্ষমতায় গেলে, এরকম দলের কথা না, একজন পাগলের কথা, সে বলতেছে আমি যদি ক্ষমতায় যাই, আমি যদি ক্ষমতায় যাই আর আমার দল যদি ক্ষমতায় যায়, এই রাজাকাররা কিভাবে এই দেশে থাকে দেইখানি মুখ। হ্যাঁ, দেইখানিছে শেখ হাসিনাও, দেইখানিছে। দেখে নেওয়ার জন্য ভাই বহুত কিছু করছে চারিদিক থেকে। আরে গলায় ফাঁসি তো উনারে দেয় নাই, গলায় ফাঁসি দিছে কারে জানেন? ভারতের গলায় ফাঁসি দিছে। তো ভারতের গলায়, আয় হ্যাঁ, এত সহজে ছেড়ে দিবে? দেখেন, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল একটা আছে, অপরাধ বিচার ট্রাইব্যুনাল। ওইটা কোথায় জানেন? ইতালিতে, রোমে। ওই কোর্টে মামলা করতেছে। মামলা মানে কি জানেন? এই বিচারের সমস্ত রায়, এই যে হাজার হাজার পৃষ্ঠা, সবগুলো এখানে পাঠাইতেছে, অডিও ভিডিও যত রকম প্রমাণ আছে, রাজ সাক্ষীর প্রমাণ সহকারে। ওই উচ্চ আদালত মানে সমস্ত মানব অধিকারের বিচার যেখানে যেখানে হয়, তাদেরও তো একটা হেড অফিস আছে। ওই হেড অফিসটা কোথায় জানেন? ওই যে ইতালির রোমে। ওই আদালতে শেখ হাসিনা এবং ওই যে ডাকাত কামালকে ফেরত আনার জন্য আবেদন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো লড়বে অন্য অ্যাঙ্গেলে, অন্য লেভেলে। তবে আমি একটা জিনিস জানি, বর্তমান উপদেষ্টার মধ্যে যারাই আছে ভাই, হয়তো আপনারা অনেকে অনেক রকম সমালোচনা করবেন, অনেকের নামে অনেক কথা শোনা গেছে, কিন্তু ওনারা সবাই এই দেশপ্রেমিক ভাই। কারণ কি জানেন? ভালোর সাথে থাকলে ভালো হয়ে যেতে বাধ্য হয়তো ভাই। 10টা মূর্খের মধ্যে একজন পণ্ডিত লোকটা আপনি বসায় দিয়ে আসেন, 1 মাস পর্যায়ে দেখবেন ওই পণ্ডিত লোকটা না মূর্খের মতো কথা বলতেছে। আবার 10 জন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোকের ভিতরে একজন মূর্খরে রাইখা চলে আসেন, দেখবেন সে পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা বাস্তবতা। হ্যাঁ ভাই ব্রাদার, একজন মূর্খ মানুষকে যদি শিক্ষিতের মধ্যে ছাইরা দেন না, ওই লোকটা জ্ঞানী হয়ে যায়। কেন এই কথাটা বললাম তার আগে একটু ছোট্ট ভূমিকা দেই। আমার ভিডিও যারা দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা রিক্সার ছবি দেই, যে রিক্সার ছবিতে একটা যুবক এভাবে পড়ে আছে, তার এদিক দিয়ে রক্ত ঝরতেছে, আর এক রিক্সাওয়ালা ভাই, ওই যে মিজান রিক্সাওয়ালা, এইভাবে সিলুট দিছিল যে সেই মিজান সেই লাশ টাইনা নিয়ে যাইতেছে। কেন দেই জানেন? এই ছেলেটি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, আর ওই স্কুল অ্যান্ড কলেজে আমার মেয়ে পড়ে। আর ওই স্কুলে যেহেতু আমার মেয়ে পড়ে, যার জন্য আমার বারবার মনে পড়ে গোলাম নাফিজের কথা, শহীদ গোলাম নাফিজ। আর এই শহীদ গোলাম নাফিজকে যে রিক্সাওয়ালা নিয়ে গেছিল, সেই রিক্সাওয়ালা ভাই এখন কোথায়? হ্যাঁ, মিজান সাহেব, মিজান সাহেব তো নির্বাচনে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়াইছে জানেন? এই যে মির্জা আব্বাস, যেখানে মনে হয় ঢাকা 8 বোধহয়, ঢাকা 8 হয়, যাই হোক ঢাকা 8 নাকি একটু লেখা জানেন তো। এই যে মির্জা আব্বাস, হাই হেভি ওয়েট ক্যান্ডিডেট, ওর সাথে দাঁড়াইছে কে? সেই রিক্সাওয়ালা ভাই মিজান সাহেব। এইভাবে স্যালুট দিছিল যে আজকে সে নমিনেশন নিল। এবং তার পাশে কারা থাকবে? এনসিপি। তাসলিম জারাকে দেখলাম তার পাশে বসে কানে কানে কথা বলতেছে, মানে বুদ্ধি পরামর্শ দিতেছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার সম্বন্ধে একটা বক্তব্য রাখলো, রাইখা তারে মাইকটা দিল ভাই, সেও ভাই আগুন ঝরা একটা বক্তব্য দিল, তারপরে সবাই স্যালুট দিল। চিন্তা করেন পোলাপানের কাজ কিভাবে ভাই এন্টি মিসাইল বানায়। হ্যাঁ ভাই, আকাশেই ধ্বংস করে দিবে। তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া
ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই। কিরকম বুদ্ধি, কার সাথে কাকে দাঁড় করাইয়া দিল, এই আসন নিয়ে অনেক আলোচনা হবে, কারণ পুরা মিডিয়া দেখবেন এদিকে ঝাঁপায়া পড়বে। আপনাদের মনে আছে ওই যে বনানী থেকে দাঁড়াইছিল আমাদের হিরো আলম, আর সাথে কে, ওই যে আরাফাত। হাই হাই, এখন দাঁড়িয়ে রাখছে, আবার এদিক থেকে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে রাখছে, আর চোরের মতো হয়ে গেছে তো চেহারা। এই যে ডাকাইত কামাল কই কেন দেখেন, চেহারার মধ্যে না দাগ টাক কইরা গেছে, একদম পুরা বুঝাই যায় যে আল্লাহর কহর কইরা গেছে, আল্লাহর কহর। আরেকজন তো ভাই মাথার এই যে পরচুলা খুইলা ফালাই দিয়া সেও রাখছে ভাই, রাইখা অন্যরকম চেহারা, মাথার টাক। যে লোকটা বলছিল বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, কোনো বুদ্ধিজ্ঞান আছে? ভারতে হচ্ছে মোদি, আমাদের হইল শেখ হাসিনা। ভারত আর বাংলাদেশ যদি স্বামী স্ত্রী বলি, তাহলে আসলে কি দাঁড়ায় বলেন আপনারা? পোলাপান এগুলা নিয়ে মিম বানাবে না, ট্রল করবে না, কেমন কথা? কোনো বুদ্ধি আছে? আসলে বিন্দু মাত্র বুদ্ধি নাই। শেখ হাসিনা তাও তো ভাই কুট বুদ্ধি ছিল, কিন্তু তার ছেলের আবার কিচ্ছু না ভাই, পুরাটাই গোবর, পুরাটাই গোবর। দেখেন বিভিন্ন মিডিয়া আইসা সে বক্তব্য রাখতেছে, ইন্টারভিউ দিতেছে। ইন্টারভিউতে কি বলে জানেন? জঙ্গি সরকার, বাংলাদেশ নাকি জঙ্গিতে ছায়া গেছে, মানে 15 মাসে বাংলাদেশের সবাই জঙ্গি হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জঙ্গিদের নেতা। এরকম বক্তব্য সে দিয়েই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। এর মানে কি জানেন? এর মানে হলো একটাই, বাংলাদেশকে জঙ্গি রাজ্য বললে তাদের বড় উপকারটা কি হয় জানেন? বাংলাদেশের আর কোনো ইয়াং ছেলে বিদেশে যাইতে পারবে না লেখাপড়া করতে বা কোনো কাজ করতে, বিদেশ থেকে আর ডলার কামাইতে পারবে না। সারা বিশ্বকে সে জানাই দিতেছে এটা একটা জঙ্গি রাষ্ট্র। তো জঙ্গি রাষ্ট্রে কেউ যদি যাইতে চায় ভিসা পাবে ভাই? ভিসা পাবে না। দেখছেন দেশের কত বড় ক্ষতি করতেছে এই ছেলে, এর মাথায় পুরাটাই গোবর ভাই, কিচ্ছু নাই, শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। পুরা বংশটাই প্রতিশোধ নিতে গিয়া পুরা ধ্বংস হয়ে গেল। প্রতিশোধের রাজনীতি করতে যায় নিজেরাই ধ্বংস হয়ে গেল। অন্যের জন্য কুয়া খুঁজলে, অন্যের জন্য গর্ত করলে ওই গর্ততে নিজেকেই পড়তে হয়। এটা খনার বচন, যার জন্য আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে, উনারই করা এই ট্রাইব্যুনাল, হ্যাঁ এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল উনার হাতেই গড়া, উনি ওইখানে যায় ফাঁসলো। যার জন্য গর্ত করলো সেই নিজেই ফাঁসলো সেখানে। এটাই আল্লাহর বিধান ভাই। অন্যায় কইরা বাঁচতে পারবেন না ভাই, অন্যায় কইরা বাঁচতে পারবেন না। ওই যে হিটলারের কথা মনে আছে? জানেন একই ঘটনা ঘটছিল। হিটলারের পতনের পর ছোট ছোট বাচ্চারা হাতুড়ি নিয়ে হিটলারের মূর্তি ভাঙতেছে, এরকম ছবি ইন্টারনেটে পাবেন, পাইলে আমি দিয়া দুমুনি। হ্যাঁ ভাই, নিজের চোখে দেখছি। আরো অনেক ঘটনা যেভাবে আমাদের দেশে ভাঙা হয়েছে, শুধু ভাঙা হয়েছে। কেন ভাঙছে ভাই? ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ, অন্যায় জুলুম করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছিল মানুষের, যার জন্য মানুষ রাস্তায় রক্ত দিবার জন্য ঝাঁপায়া করছে। কিন্তু সেই রক্তের ঋণ অনেকেই শোধ করতে চায় না। অনেকে কেন শোধ করতে চায় না জানেন? জ্বালা জ্বালা। কারণ এই 24 যদি স্বীকৃতি পাওয়া যায়, তাহলে তো ওনারা পিছায়া যায়, ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ওই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের ব্যবসা বন্ধ হয়ে যায় না? কারণ আপনারা যাদেরকে স্বাধীনতার বিপক্ষে বললেন, তারাই তো আবার 24-এ আমাদেরকে মুক্ত করলো ফ্যাসিবাদ থেকে, এবং ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে আবার মুক্ত করলো। তার মানে পুরো ক্রেডিটটা চলে যায় এদিকে, তাই না? যার জন্য সবকিছুতে না 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 না। আর এই নায়ের রাজনীতি মানে নেগেটিভ রাজনীতি আপনাদেরকে কোথায় যে নিয়ে ঠেকাবে আপনারা নিজেরাও জানেন না। দেখেন না ফেসবুক ইউটিউবে গেলে কত কিছু দেখতেছি আমরা। এখন সমস্ত অন্যায় কিন্তু উঠে আসতেছে, কারণ বাংলাদেশে তো ভাই এখন সাংবাদিকের অভাব নাই। কারণ বাংলাদেশের এখন সবাই সাংবাদিক। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনিও সাংবাদিক। কারণ কি জানেন? আপনার মুখে ভাষা না থাকুক, আপনি যদি বোবা হন কোনো অসুবিধা নাই, জাস্ট ঘটনাটা তুইলা এই ফেসবুকে ছাইরা দিবেন। এইটা নিয়ে সারা বিশ্বতে আলোচনা হইতে থাকবে। যেভাবে ফাঁসি নিয়ে সারা বিশ্বে আলোচনা হইতেছে, বিশ্বের 600 কোটি মানুষ জানা গেছে অপরাধ করার জন্য অপরাধ বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার আর ওই ডাকাত কামালের বিচার হইছে, তাদেরকে ফাঁসি দিছে। পৃথিবীর 600 কোটি মানুষ জানা গেছে। 200 পত্রিকায়, আন্তর্জাতিক 200 পত্রিকায় এই নিউজ হেডলাইন হইছে। বুঝছেন তো কোথায় গিয়া পৌঁছাইছে? এখন কিন্তু শেখ হাসিনা না, এখন শেখ হাসিনা ফাঁসির আসামি এবং অপরাধের লিস্টের 1 নম্বরে। 1400 মানুষকে 36 দিনে হত্যা করছে, 24,000 মানুষকে পঙ্গু করছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, এমন অবস্থা কইরা ছাড়ছে একজন স্বৈরা শাসক, যার কথা পৃথিবীর লোক যাই না গেছে। তো এখন ভারত যত রকমই নখরামি করুক, ওনাকে যদি না দেয় এইটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। সারা বিশ্বের কাছে ভারতই ছোট হবে, আমরা ছোট হব না। আমাদের মাথা আর নত হবে না তো ভাই, কারোর কাছেই নত হবে না। কারণ কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন একটা সিস্টেম চালু করে দিয়ে যাইতেছে, সব কিছুই কিন্তু উল্টাপাল্টা কইরা ফেলাইছে। আগামী নির্বাচন আসতে আসতে আপনারা বুঝতে পারবেন। ওনারা এখনো খালি ওই একই কথা বইলা বেড়ায়, নির্বাচন ঠিক মতো হবে তো, সুষ্ঠু নির্বাচন হবে তো, পাতানো নির্বাচন তো হবে না। এই ধরনের প্রশ্নগুলো যখনই করে তখনই মানুষের মনের মধ্যে ভাই একটা জিনিসই ফুইটা উঠে, এরা কি আসলে রাজনীতি বুঝে না, নাকি ইচ্ছা করে এমন করে, নাকি কারো ইশারায় এরা নাচে? এরকম প্রশ্ন চলে আসে, তাই না? যাই হোক, আমরা ওইসব প্রশ্নের মধ্যে যাইতে চাই না। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই। কারণ কি জানেন? আগামী নির্বাচনটা শুধু ক্ষমতা হস্তান্তরের নির্বাচন না। আগামী নির্বাচনটা এক দলকে আরেক দল শুধু ক্ষমতা বুঝাই দিবে এমন কোন নির্বাচন না। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে
আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনূসের। এই ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হেডম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে, নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে। নবী রাসূলেরও গায়ের ওহীভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়, ইউনূসের হাজারো সমালোচনা আছে, আমরা করি বলবো। কিন্তু ইউনূস যে ব্যতিক্রম, এটা টের পাবেন ইউনূসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনূস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন, এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে। ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতে দালালি করে, তারপর যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেজে যাবে। সেখানে ইউনূস খলিলুর রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, কিন্তু সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। তো এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে, এরকম কথা খলিলুর রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিলুর রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকার অতীতে হয়নি। আমি জানি না যে সামনের জামাত সরকার হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই। আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা আভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন, এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালোই যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা হয়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করতো, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতা রাখেন, আমাদেরকে এইটা দেন, সেটা দেন, এইভাবে করেন, সেইভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি। ঢাকা ঠিক জায়গায় আছে, তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না ডক্টর ইউনূস সরকার। যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে, তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বুঝাতো। হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না, এটা কোনো সন্ত্রাস না। ইউনূস কিন্তু এদেরকে গুরুত্ব দেয়। তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা, ওটা গুণেই না ইউনূস সরকার। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন, সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা অনেক জ্ঞানী, বুদ্ধিমান, সেটা আমি বিশ্বাস করি। কারণ অনলাইনে যারা নিউজ শোনে, বুদ্ধিমান জ্ঞানী ব্যতীত নিউজগুলো তারা শোনে না। দেশের যারা খবর রাখার চেষ্টা করে, খবর শোনে, তারা আশা করি অবশ্যই শিক্ষিত এবং বুদ্ধিমান। তাই আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, কি বুঝলেন, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আর হ্যাঁ, আবারও বলবো, নাসির বার্তা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের টপ লেভেলের আপডেট, গরম গরম খবরগুলো প্রচার করা হয় এবং বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শেয়ার করা হয়। তাই প্রতিনিয়ত বাংলাদেশের আপডেট নিউজ জানতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অন্তর থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।